ভেরি গুড, উইন্ডের ভেলোসিটি। আর এমটা কার কার এম? না, এটা বিল্ডিং এর না। এটা হচ্ছে ধাক্কা কে দিচ্ছে? উইন্ড দিচ্ছে, তাহলে মাসটা হচ্ছে উইন্ডের মাস। তো এই এম হচ্ছে উইন্ডের মাস, উইন্ড মাস। আর এই ভি হচ্ছে উইন্ডের ভেলোসিটি, উইন্ডের ভেলোসিটি। ঠিক আছে? সো আপনি এখানে খেয়াল করে দেখেন, আপনার আপনি যদি রাস্তায় হাঁটেন তাহলে দেখবেন উইন্ডের প্রেশার একরকম, হয়তো আপনার শরীরের গায়ে হয়তো বাতাসই লাগবে না, কিন্তু আপনি যদি ছাদে যান, ছাদে যদি যান, ছাদে গেলে উম, বেশি বাতাস লাগে না শরীরে? কেমন লাগে বলেন? আশেপাশে তো স্যার ওইটা ওই আশেপাশে কোনো নাই, বাতাসটা একদম ডিরেক্টলি পাচ্ছি এটা। তাই? তার মানে উপরের দিকে বাতাস বেশি, নিচে বাতাস কম। বাতাস বেশি মানে হচ্ছে কি, বাতাসের মাস বেশি নাকি বাতাসের ভেলোসিটি বেশি? স্যার দুইটাই। না, বাতাসের মাস তো একই রকম থাকার কথা। ভেলোসিটি ভেলোসিটি বেশি, বেশি। রাইট। তাহলে এই জন্য উপরের দিকে যখন যান, উপরে আপনার বাতাসের যে ভেলোসিটি এটা বেশি থাকে। এই জন্য আহ বাতাসের ভেলোসিটিতে এসে আপনার গায়ে এসে ধাক্কা দেয়। ধাক্কা দিলে বাতাসের ভর কিভাবে মাপবেন? বাতাসের ভর মাপা কিন্তু কঠিন। অ্যাকচুয়ালি ফ্লুইডের ভর সরাসরি আমরা মাপতে পারি না, মাপা যায় না। ফ্লুইডের ভরটা না মেপে এটার ফ্লুইড ডেনসিটি মাপি আমরা, বুঝছেন? ফ্লুইডের ভর না মেপে ফ্লুইডের ডেনসিটি মাপি। কিভাবে? ডেনসিটি সমান সমান কি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, তাই তো? তাহলে আপনার ভলিউম, এটা কি ভলিউম, এটা ভেলোসিটি না, ভলিউম। তাহলে আপনার ভলিউম যদি ইউনিট হয়, ভলিউম যদি 1 হয়, তাহলে রো সমান সমান এম লিখতে পারবো? জি স্যার। লেখা যাবে? তাহলে আমরা এরকম করতে পারি কিনা, এটাকে ভলিউম দ্বারা ভাগ দেই। ভাগ দিলে কি হচ্ছে, হাফ এম, এটা হচ্ছে ভলিউম, ইনটু হলো ভি স্কয়ার। সো এটাকে আমি লিখতে পারি, রো লিখতে পারি, রো ভি স্কয়ার। লেখা যায়? আচ্ছা, এখন এই যে ভলিউমটা যদি 1 ইউনিট হয়, 1 ইউনিট কিউব, অ্যাকচুয়ালি 1 ইউনিট বলতে হচ্ছে এটা 1 মিটার কিউব হতে পারে, বা 1 ফিট কিউব হতে পারে, যাই হোক না কেন, 1 ইউনিট হয়। তাহলে আমরা লিখতে পারবো যে হচ্ছে এই ডাইনামিক প্রেসার যেটা, এটা উইন্ড প্রেসার বলতেছে এখানে, হাফ বাতাসের ডেনসিটি ইন্টু ভি লেখা যাবে, ভি স্কয়ার লেখা যাবে? হুম, যাবে? তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে পার পার ইউনিট ভলিউমে, পার ইউনিট পার ইউনিট ভলিউমের মাস বোঝাচ্ছে এটা, তাই তো? এটাই তো হচ্ছে ডেনসিটি, পার ইউনিট ভলিউমের মাস, মাস বোঝাচ্ছে এটা, ইন্টু হচ্ছে ভি স্কয়ার। তো আমরা বললাম যে ফ্লুইডের মাস ডিরেক্টলি মাপা যায় না, এটা ডেনসিটি মাপতে হয়। তো এখন বাতাসের ডেনসিটি কত? বাতাসের বাতাসের ডেনসিটি আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন, এই যে এটা বাতাসের ডেনসিটি হচ্ছে 0.076। ঠিক আছে? আচ্ছা, বাতাসের ডেনসিটি বলতে বাতাসের ইউনিট ওয়েট হচ্ছে এটা 0.0765। হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে আমরা ডেনসিটি বের করতে পারবো। ডেনসিটি সমান সমান কি, আমরা এটা লিখতে পারবো, গামা সমান সমান রো জি লেখা যাবে। তাহলে রো সমান সমান গামা ভাগ জি লেখা যাবে। হ্যাঁ, লেখা যাবে। জি স্যার। তাহলে আপনি নেটে যদি সার্চ দেন, আপনাকে
বাতাসের ইউনিট ওয়েট দিবে, বাতাসের ইউনিট ওয়েট। ওখান থেকে আমি ঘনত্ব বের করতে পারবো। ঠিক আছে, রো ইন্টু জি। ঠিক আছে, তো এটার ইউনিটটা হবে স্লাজ পার ফিট কিউব, স্লাজ পার ফিট কিউব। আচ্ছা, এই যে ইউনিট ওয়েট যেটা গামা, এটার এটা এটা কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্লাজ, মানে এটা কিন্তু পাউন্ড সেকেন্ড স্কোয়ার পার ফিটে। ঠিক আছে, আর যাই হোক, তো এটা হচ্ছে স্লাজ পার ফিট কিউব, স্লাজ পার ফিট কিউব, এক্স ওয়ান স্লাজ মানে হচ্ছে পাউন্ড সেকেন্ড স্কোয়ার পার ফিট। ঠিক আছে, সো যেটা কি করলাম আমরা হচ্ছে ডেনসিটি, বাতাসের ডেনসিটি বাই করলাম। আচ্ছা, তাহলে এই রো এর ভ্যালুটা আমার জানা। এটা এখন যেটা করতে হয়, এই যে বাতাসের যে ভেলোসিটি, বাতাসের যে ভেলোসিটি, এটা হচ্ছে মাইল পার আওয়ারে চিন্তা করতে হয়। বাতাসের ভেলোসিটিটা মাইল পার আওয়ারে চিন্তা, এটা ফিট পার সেকেন্ডে করা হয় না, এটাকে মাইল পার আওয়ারে চিন্তা করতে হয়। কারণ হচ্ছে অন্যান্য যত হিসাব বাতাসের সব হচ্ছে মাইল পার আওয়ারে করে। এই জন্য এখানে যে এখানে যে ইউনিটটা, এই ফিট পার সেকেন্ড যে ইউনিটটা, ভেলোসিটি ইউনিট কি, ভেলোসিটি কি, ভেলোসিটি ইউনিট কি? স্যার এমকেসি স্যার মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মিটার পার সেকেন্ড বা ফিট পার সেকেন্ড। তো এই ভেলোসিটিটাকে অ্যাকচুয়ালি মাইল পার আওয়ারে কনভার্ট করা হয়। ঠিক আছে, মাইল পার আওয়ার কনভার্ট করতে গেলে এটাকে 1.476 দিয়ে গুণ করতেছে। তাহলে এখন কয়টা টার্ম পেলাম? এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই দুইটা টার্ম হচ্ছে এখানে একসাথে করে, একসাথে করলে ভেলোসিটিটা স্কোয়ার আছে, কত আসলো? 0.0056 ভি স্কোয়ার। ঠিক আছে, এই যে টার্মটা পাইলাম, এই যে টার্মটা পাইলাম, এই যে টার্মটা পাইলাম, এটা হলো আপনার এই যে কিউবি এর ইকুয়েশন। তো এই যে টার্মটা আপনি যদি 0.0056 লেখেন, আপনার মাথায় রাখতে হবে এখানে কিন্তু আপনি ইউনিট কনভার্সন করে ফেলাইছেন। কাজেই এখানে এই টার্মটা ইউজ করলে ভি এর ভ্যালু অবশ্যই মাইল পার আওয়ারে বসাইতে হবে, এবং এটার ইউনিটটা আসবে পাউন্ড পার ফিটে, মানে প্রেসারের ইউনিটটা আসবে পাউন্ড পার ফিট স্কোয়ারে, এবং আপনাকে ভেলোসিটি, ভেলোসিটি বসাইতে হবে মাইল পার আওয়ারে। যদি আপনি এই কোএফিসিয়েন্টটা ইউজ করেন 0.00256 ভিবি স্কোয়ার যদি ইউজ করেন প্রেসার বের করার ক্ষেত্রে, তাইলে আপনার ভিটাকে অবশ্যই বসাইতে হবে মাইল পার আওয়ারে। কেন? কারণ আমরা এটাকে কনভার্ট করে ফেলছি, কনভার্ট করে নিয়ে আসছি। ঠিক আছে, সো এই যে ইকুয়েশনটা পাইলাম, এটা হচ্ছে বেসিক উইন্ড প্রেসার, বেসিক উইন্ড প্রেসার। কোথায়? মানে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় যদি আপনি উইন্ড প্রেসার বের করতে চান তাহলে ইকুয়েশনটা হচ্ছে এটা। তো এখন উইন্ড প্রেসার বের করতে গেলে আপনার আসলে মূলত প্যারামিটার জানা থাকতে হবে। ওই জায়গায় আপনার উইন্ডের ভেলোসিটি, আপনি যদি কোনো একটা জায়গায় উইন্ডের ভেলোসিটি জানেন, তাহলে এই যে এই ফর্মুলাটা ইউজ করবেন, ওইখানকার ওইখানে কত প্রেসার দিবে, উইন্ডটা কি প্রেসার দিবে সেটা হচ্ছে বেড়ে যাবে। বোঝা গেছে? উইন্ডটা কি প্রেসার দিবে সেটা বেড়ে যাবে। আচ্ছা, এখন প্রবলেম তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে আপনি তো একটু আগে বললেন যে উইন্ডের ভেলোসিটি, যেটা এই যে উইন্ডের ভেলোসিটি, এটা নিচে একরকম, উপরে হচ্ছে আরেক রকম, তাই না? একটু আগেই তো বললেন ফার্মগেটের রাস্তা দিয়ে হাঁটলে বাতাসের ভেলোসিটি একরকম, আবার ইউএপি ছাদে ছাদে গেলে দেখবেন যে বাতাসের ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো ঢাকা শহর। তো আপনি মনে করেন চিটাগাং গেছেন, কক্সবাজারে, দেখবেন ওখানে ভেলোসিটি আরো অন্য। তারপরে আপনি মনে করেন খুলনা গেছেন, ওখানকার বাতাসের ভেলোসিটি হবে আরেক রকম, তাই না? তো বা শহরের আমাদের ঢাকা শহরের উইন্ডের ভেলোসিটি একরকম, গ্রামে যাবেন বাতাসের ভেলোসিটি আরেক রকম থাকবে, যেটা কক্সবাজারে যাবেন ওইখানকার উইন্ডের ভেলোসিটি আরেক রকম থাকবে, নিচে একরকম উপরে আরেক রকম। কাজেই আপনার হচ্ছে এই যে ভেলোসিটি যেটা, এই যে ভি, এইটা অ্যাকচুয়ালি আপনার ঠিকঠাক মতো বের করতে হবে। কিরকম? আপনি যদি ঢাকায় বিল্ডিং করতে চান তাহলে আপনার ভেলোসিটি হবে একরকম, আপনি চিটাগাং বিল্ডিং করতে গেলে তখন ভেলোসিটি হবে আরেক রকম, আপনার গ্রামের দিকে ফাঁকা জায়গায় বিল্ডিং করতে গেলে তখন ভেলোসিটি হবে আরেক রকম। কাজেই আমরা প্রেশারটা ঠিক মতো ফর্মুলা দিয়ে বের করতে পারতেছি, কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জটা হয়ে দাঁড়াইছে এই ভেলোসিটি কত ধরবো, উইন্ডের ভেলোসিটি কত ধরবো।
আচ্ছা, এটা গেল একটা প্রবলেম। এটা একটা বলল যে এলাকা ওয়াইজ আপনার হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হয়। আবার একটু আগে আপনারা বললেন যে হচ্ছে হাইট অনুযায়ী আবার কি ভেলোসিটিটা চেঞ্জ হয়। নিচের দিকে ভেলোসিটি কম থাকে, যতই উপরের দিকে যাবেন আপনার দেখবেন ভেলোসিটিটা বেশি হবে। ভেলোসিটি প্রোফাইল, এটা যদি হাইট বলি, এটা যদি বিল্ডিং এর হাইট, আর এটা যদি হচ্ছে ভি বলি, এটা হচ্ছে ভি, ভেলোসিটি প্রোফাইল, ভেলোসিটি প্রোফাইল। আপনি যতই হচ্ছে উপরের দিকে যাবেন উইন্ডের ভেলোসিটি ততই বাড়তে থাকবে। সো এটা কিন্তু আরেকটা প্রবলেম। তাহলে আমরা ভি ধরবো কত? এটা একটা কোশ্চেন। ভি তাহলে আমরা কত ধরবো? তো এই প্রবলেমটা সমাধান করার জন্য কোড চলে আসলো। কোড বলল যে হচ্ছে আমাদের ভেলোসিটি ধরতে হবে একটা নির্দিষ্ট জায়গাতে, এবং ভেলোসিটি হিসাব করতে হবে আমাদের একটা নির্দিষ্ট হাইটে। ঠিক আছে? তার আগে বলছে যে যে মেশিনটা দিয়ে আমরা ভেলোসিটি মাপবো এটার নাম হবে অ্যানোমিটার, যে দেখতে এরকম। এই অ্যানোমিটারটা বসাইতে হয় আপনার এই সারফেস থেকে 10 মিটার উপরে। এটা যদি সারফেস হয়, সারফেস থেকে 10 মিটার উপরে এরকম একটা অ্যানোমিটার বসানো হয়। এরপরে এই থেকে বাতাস আসবে, এসে এটাকে ঘুরাবে, ঘুরাইলে সে হচ্ছে ভেলোসিটি মাপবে। এটা আমি দেখাচ্ছি কিভাবে মাপবে। তো তাহলে কি হলো? বলা হলো যে তাহলে ভেলোসিটি মাপার জন্য আপনার অ্যানোমিটার ইউজ করতে হবে, এবং অ্যানোমিটারটা বসাইতে অবশ্যই 10 মিটার, হাইটটা যেন 10 মিটার হয়। ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে এখানে ফিক্সড করে দেওয়া হলো, সেটা হলো যে এই যে অ্যানোমিটারটা এটা যে কোনো জায়গায় বসাইলে তো হবে না। হ্যাঁ, এটা এটা বলছে যে তাহলে এটা এমন এক জায়গায় বসাইতে হবে যেটা হচ্ছে এক্সপোজার বি হয়। যেটা কি, যেটা এক্সপোজার বি হয়, এক্সপোজার বি হয়। তাহলে নতুন একটা টার্ম আসলো, এক্সপোজার বি। এই এক্সপোজার নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক কথাবার্তা বলবো, তো সে এখন শুধু একটু বলে রাখি আর কি। এক্সপোজার বি হচ্ছে, ধরেন যে যেই জায়গাগুলা শহরে, যেমন ঢাকা শহর ফার্মগেট, বা হচ্ছে শহরের জায়গা, এগুলো হলো এক্সপোজার এ। যে জায়গাগুলো হচ্ছে গ্রামের মতো ফাঁকা জায়গা আছে, তারপরে ওইদিকে হচ্ছে ছোট একতলা দুতলা বিল্ডিং, এগুলাকে বলে এক্সপোজার বি। আর এক্সপোজার সি হচ্ছে আপনার চিটাগাং সমুদ্র সৈকতের পাশের জায়গাগুলা, অথবা নদীর পাশের জায়গাগুলা, অথবা মরুভূমি, সামনে বিশাল মরুভূমি, তারপর জায়গাগুলা। ঠিক আছে? এক্সপোজার সি মানে এক্সপোজার সিতে আমার বাতাসটা ডিরেক্টলি আসবে, বা বাতাসটা অনেক জোরে আসবে, ভেলোসিটি অনেক বেশি হবে। তার থেকে কম হবে এক্সপোজার বিতে, তার থেকেও কম হবে এক্সপোজার এতে। ঠিক আছে? তো বলছে এই অ্যারোমিটারটা বসাইতে হবে এক্সপোজার বিতে। বসানোর পরে তখন যে ভেলোসিটিটা মাপবে ওই ভেলোসিটি নিয়ে আমাদের কাজ করতে হবে। বুঝছেন? তাহলে এই কোড আসলো। কোড বলল পৃথিবীর যে জায়গাতেই আপনি ভেলোসিটি মাপেন না কেন, হ্যাঁ, ওরা সবাই স্ট্যান্ডার্ড হিসেবে বললো যে আমরা এভাবেই ভেলোসিটিটা মাপবো। ঠিক আছে? তাহলে এটা আমেরিকাতে মাপেন, বাংলাদেশে মাপেন, জাপানে মাপেন, বা বাংলাদেশের খুলনায় মাপেন, চিটাগাংয়ে মাপেন, ঢাকাতে মাপেন, আর যেখানেই মাপেন না কেন, কোড বলতেছে এই অ্যানোমিটার বসাইতে হবে অবশ্যই এক্সপোজার বিতে, হাইটটা হবে 10 মিটার, তারপরে হচ্ছে আপনার এই ভেলোসিটিটা আপনি মাপবেন। ওকে? তাহলে এখন ঢাকা শহরে বলেন। স্যার, হ্যাঁ, এটা কি স্যার যেকোনো জায়গায় স্যার কনস্ট্রাকশন করার ক্ষেত্রে এক্সপোজার দিতে করতে হবে, নাকি হচ্ছে স্যার শহরে হলে এক্সপোজারে না, শহরে না, এটা বললো এখানে তো বলা হলো এক্সপোজার বি হওয়া লাগবে। তাহলে এখন ঢাকা শহরে এক্সপোজার বি কোথায় আছে? ঢাকা শহরে তো সব জায়গায় হচ্ছে আপনার বাড়িঘর। ঢাকা শহরে এক্সপোজার বি মানে এরকম ফাঁকা জায়গা পাবেন কোথায়? এয়ারপোর্টে পাবেন। ঢাকা শহরে যদি আপনি অ্যানোমিটার দিয়ে ভি মাপতে চান ভেলোসিটি, তাহলে এই অ্যানোমিটারটা বসাইতে হবে আপনার এয়ারপোর্টে। এয়ারপোর্টে এরকম ফাঁকা জায়গা পাবেন। ফাঁকা জায়গা ওইদিকে ছোট জায়গা আছে। বুঝছেন? এছাড়া আমি আর দেখি না কোথাও। আরেকদিন স্টুডেন্ট বলতেছিল যে উত্তরার দিকে নেই, কোথায় আছে এরকম ফাঁকা জায়গা? থাকতে পারে, আমার দেখা হয় নাই। এরকম ফাঁকা জায়গা থাকতে হবে। আর গ্রামের দিকে, ঢাকার থেকে বাইরের দিকে কিন্তু এরকম জায়গা অনেক। হ্যাঁ, সামনে হচ্ছে ধান ক্ষেত বা অন্যান্য ক্ষেত, এরপরে হচ্ছে ছোটখাটো বাড়ি, এরকম জায়গা অনেক। ঠিক আছে?
সো এরকম জায়গায় আপনার এই অ্যানোমিটারটা বসাইতে হবে। বসানোর পরে ভেলোসিটিটা মাপবে। ঠিক আছে? তো কি মাপবে? এখানে এখানে বললাম যে অ্যানোমিটার বসানোর রুলসটা কি? স্ট্যান্ডার্ডটা হচ্ছে ১০ মিটার উপরে বসাইতে হবে এবং এটা হইতে বসাইতে হবে এক্সপোজার বি তে। আচ্ছা, একটু মনে রাখবেন। তাহলে এখন স্যার বলেন। ওই এক্সপোজার বিতে যদি মাপি, মাপার পরে এক্সপোজার সিতে যদি কোনো স্ট্রাকচার বানাইতে চাই তো বলুন। আসতেছি। এগুলো সবই অ্যাডজাস্ট হবে। এই তো আপনাদের কোশ্চেন আসতেছে। এখান থেকেই এই কোশ্চেন তৈরি হলেই বুঝতে পারছেন যে আপনারা বুঝতেছেন। হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। উনি বলছে যে আমি এক্সপোজার বিতে মাপতেছি। উনার কোশ্চেনটা বুঝেন। উনি বলছে আমি এক্সপোজার বিতে মাপতেছি। তো আমার স্ট্রাকচার যদি এক্সপোজার সি তে থাকে তাহলে কি করব? তাই না? বা এক্সপোজার এ তে থাকে তাহলে কি করব? আসবে। এই সবগুলোই সমাধান হবে। তো বলছে যে হচ্ছে এই ভেলোসিটি মাপার রুলসটা হচ্ছে যে এক্সপোজার বি তে ১০ মিটারের উপরে এরকম থাকতে হবে। এটা বারবার বললাম। তা কি মাপবে? মাপবে হচ্ছে যখন এই থেকে উইন্ডটা আসবে, আসে এই যে কাপগুলি আছে এটাকে বলছে রিভলভিং কাপ, এগুলাকে ঘুরাবে। বাতাসটা এসে এটাকে ঢুকবে, ঢুকে এটাকে ঘুরাবে। যখন এই ঘুরাবে তখন এই সে টাইম ভার্সেস ভেলোসিটি, একটা কার্ভ হচ্ছে সে বানাবে। একদিকে টাইম আর একদিকে হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে? আমি দেখাচ্ছি। তাহলে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এনোমিটার বসাইছে। তো এরকম একটা কার্ভ দিবে আপনাকে। বুঝছেন? যে এইদিকে হবে একদিকে টাইম আর একদিকে হচ্ছে স্পিড। তো যেটা করবে সে হচ্ছে প্রত্যেক সেকেন্ডের ভেলোসিটি আপনাকে মেপে দিবে। এই যে এটা। ঠিক আছে? তাহলে এই যে ফর এক্সাম্পল ১ সেকেন্ডে সে মাপলো ৫, ২ সেকেন্ডে মাপবে ৬, ৩ সেকেন্ডে মাপলো ৯, ৪ সেকেন্ডে হয়তো ৬। প্রত্যেক সেকেন্ডের ভেলোসিটি সে আপনাকে মেপে দিবে এভাবে। ঠিক আছে? মেপে তারপরে এরকম একটা কার্ভ তৈরি করবে। আচ্ছা। তো এখন এখানে যেটা করা হয়, এখানে প্রত্যেক সেকেন্ডের ভ্যালুটা নেওয়া হয় না। না নিয়ে যেটা করা হয়, আপনার প্রত্যেক ৩ সেকেন্ডের এভারেজটা নেওয়া হয়। বুঝছেন? আমি একটু লিখি। মনে করেন ১ সেকেন্ডে আসলো ৫, ২ এ আসলো ৬, ৩ সেকেন্ডে আমি আমি হয়তো ফিট পার সেকেন্ড বলি আরকি। আমি জানি না, আমি লিখলাম কিছু একটা। ৭, ৪ এ আসলো মনে করেন আবার ৫, ৫ সেকেন্ডে আসলো মনে করেন আবার ৬, এরকম। ডট। আচ্ছা, আজানটা শেষ হোক। আমার এখানে আজানটা খুব জোরে আসে। আজানটা শেষ হোক তারপরে আবার আসতেছি। এখানে যেটা ছাই কালার এটা হচ্ছে র ডাটা, লাল কালারটা হচ্ছে 3 সেকেন্ড গাস্ট, আর হচ্ছে কালো যেটা এটা হচ্ছে ১ মিনিট। সো এখানে যেটা ছাই কালার এটা প্রত্যেক সেকেন্ডের ভেলোসিটি মাপছে। কি মাপছে? এখানে বলছে টাইম
এই প্রথমটা হচ্ছে ডেট, আওয়ার, এরপরে হচ্ছে মিনিট। তারপরে এটা হচ্ছে কোনো একটা মাসে, সেপ্টেম্বর মাসে, যে সেপ্টেম্বর 2024, 2000 কি বলি 17, 2017 সালের আপনার হচ্ছে দিন হচ্ছে 9 তারিখ। 9 তারিখের 13 ঘন্টা 20 মিনিটের ডাটা হচ্ছে এটা, ঠিক আছে? এভাবে। তো আপনার এই ভেলোসিটি গুলি হচ্ছে মাপছে, এবং আপনার 3 সেকেন্ড গাস্ট কি, যে তিনটার প্রথম 3 সেকেন্ডের ডাটার এভারেজ ভ্যালুটা হলো 3 সেকেন্ড গাস্ট। পরের 3 সেকেন্ড ডাটার এভারেজ হচ্ছে এই আর কি। তো 3 সেকেন্ড গাস্ট করলে কি হয়, দেখা যাচ্ছে যে একটু কমে যাচ্ছে, র ডাটা থেকে একটু কমে যাচ্ছে। আর যদি আপনি 1 মিনিট পর পর নেন ডাটাটা, 1 মিনিট পর পর নিলে কিন্তু অনেক ডাটা হচ্ছে মিস হয়ে যাচ্ছে, এই যে কালোটা। তো কোড যেটা করবে, কোড হচ্ছে র ডাটাটা নেয় না, র ডাটা না নিয়ে প্রথম মানে 3 সেকেন্ড গাস্টের ভ্যালুটা নেয়, নিয়ে এভারেজ ভ্যালুটা 3 সেকেন্ড গাস্ট, এটাকে 3 সেকেন্ড গাস্ট বলে। তো 3 সেকেন্ড গাস্টের ভেলোসিটিটা নিয়ে কোড হচ্ছে ভেলোসিটিটা বের করে। ওকে, তাহলে এখন এই কোন ভ্যালুটা নিবে, কোন ভেলোসিটিটা নিবে, এটা একটা আরেকটা কোশ্চেন। যে এই অ্যানোমিটারটা তো প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডের ভ্যালু বের করতেছে। হ্যাঁ, সে 1 সেকেন্ডের প্রত্যেক সেকেন্ডে ভ্যালু বের করবে, এরপরে 1 মিনিট, 1 মিনিট ধরে বের করবে, তারপরে হচ্ছে 10 মিনিট, এভাবে আপনার 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা ডাটা নেবে, এভাবে একদিন, 2 দিন, 1 সপ্তাহ ডাটা নেবে, 1 মাসের ডাটা নেবে, ঠিক আছে? 1 বছরের ডাটা নেবে। তার মানে সে তাহলে আপনার সারা বছর ধরেই সে হচ্ছে এরকম গ্রাফ বানাইতে থাকবে, রাইট? তো গ্রাফ বানাতে যদি থাকে, তাহলে এক এক দিন তো ভেলোসিটি এক এক রকম হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে বাতাস, বাতাসের ভেলোসিটিটা কিন্তু হঠাৎ করে এখানে বাড়ছে, এরপরে আবার এদিকে মোটামুটি একই রকম থাকছে, তারপর আবার হচ্ছে বাড়ছে। তাহলে আমরা যে ভেলোসিটিটা নিয়ে কাজ করতে যাচ্ছি, ভি, এই ভিটা হচ্ছে কোন ভিটা নেব? আচ্ছা, এটাকে বলা হচ্ছে আপনার এভারেজ, মানে ম্যাক্সিমাম বলে এটাকে, এটাকে ম্যাক্সিমাম এভারেজ ভ্যালু বলে, ঠিক আছে? তাহলে যেটা করে, যে হচ্ছে সারাদিনের ম্যাক্সিমাম ভ্যালুটা নিল, এটা সে কাউন্ট করলো এইভাবে 1 সপ্তাহের, 1 মাসের, তারপরে হচ্ছে 1 বছরের মধ্যে, যদি হচ্ছে আপনার এভারেজ, এটাকে ম্যাক্সিমাম এভারেজ ভ্যালু বলে। হ্যাঁ, যদি কাউন্ট করে তাহলে এটাকে বলা হচ্ছে অ্যানুয়াল, অ্যানুয়াল আপনার হচ্ছে অ্যানুয়াল এভারেজ ভেলোসিটি, অ্যানুয়াল এভারেজ ভেলোসিটি না হয় অ্যানুয়াল, এটাকে ম্যাক্সিমাম এভারেজ ভ্যালু বলে, ম্যাক্সিমাম এভারেজ ভ্যালু বের করে 1 বছরের ভ্যালুটা হচ্ছে বের করা হয়, ঠিক আছে? এই যে এখানে দেখেন আপনার হচ্ছে আহ, যেটা করা হয়, যে এটা তো ম্যাক্সিমাম ভ্যালু, এই ম্যাক্সিমামের এভারেজটা নেওয়া হয়, ম্যাক্সিমামের এভারেজ, এটাকে বলে ম্যাক্সিমাম মিন স্পিড, ঠিক আছে? তো এভাবে 1 বছরের, 1 বছরের ভেলোসিটিটা নেওয়া হয়, নিলে তাকে বলে অ্যানুয়াল অ্যাভারেজ উইন্ড স্পিড। আচ্ছা, তো এখন এখানে কিন্তু প্রশ্ন থেকে যায়, আপনার 1 বছরের মধ্যে সবচেয়ে বড় ভেলোসিটিটা নিলেন, তো এই বছরে কোনো ঝড় টড় কিচ্ছু হইলো না, ঠিক আছে? পরের বছর বড় একটা ঝড় এলো, হইতেই পারে। তাহলে তো আপনি ভেলোসিটি তাহলে আপনার কম নিয়ে ফেলাইছেন। অথবা এরকম হয়েছে, আপনি 1 বছরের ডাটা নিতে কাজ করতেছেন, 5 বছর পরে একটা বড় ঝড় আসছে, ঠিক আছে? তাহলে ভেলোসিটি তো আপনার কি বলা হচ্ছে আনসার্টেনিটি থেকে যাচ্ছে, তাই তো? এই জন্য যেটা করে, প্রথমত কোনো একটা জায়গার অ্যানুয়াল, অ্যানুয়াল অ্যাভারেজ, ম্যাক্সিমাম অ্যাভারেজ ভেলোসিটিটা নেয়, নেওয়ার পরে এটাকে হচ্ছে 50 ইয়ার, 50 বছর, 50 ইয়ার রিটার্ন পিরিয়ডের জন্য এটা হচ্ছে বের করে, ঠিক আছে? প্রবাবিলিস্টিক এবং হচ্ছে স্ট্যাটিস্টিক দিয়ে এটা হচ্ছে বের করা যায়। আপনারা ওই যে জনসংখ্যা, পপুলেশন বের করার সময় একটা ফর্মুলা ইউজ করছিলেন না, যে আপনি যদি হচ্ছে কি বলে প্রথম 2-3 বছরের ডাটা পান, জনসংখ্যা কত হবে, তাহলে 20 বছর পরে জনসংখ্যা কত হবে এটা বের করা যায় না? মনে আছে আপনাদের? মানে ধরেন যে আপনার ডাটা আছে 1 বছরের ডাটা,
1 বছরের ডাটা আছে। এই ডাটা থেকে আপনি প্রেডিক্ট করতে পারেন যে 20 বছর পরে জনসংখ্যা কত হবে, তাই না? এটা প্রেডিক্ট করা যায়। তাহলে প্রবাবিলিস্টিক এবং স্ট্যাটিস্টিক করে আমরা হচ্ছে 50 বছর রিটার্ন পিরিয়ডের ভেলোসিটি হচ্ছে বের করি। বুঝা গেছে? তাহলে এখন কোন ভেলোসিটিটা নেই? বলা হচ্ছে এখানে এমন ভেলোসিটি নেওয়া হয় যেটা হচ্ছে 2% প্রবাবিলিটি, 2% probability of exceedance in 50 years. ঠিক আছে? তারপরে এই পুরা টার্মটাই আপনাদের কাছে নতুন। এটা আগে বলি। তো 50 বছরের ডাটা এমনভাবে নেওয়া হয়, 50 বছরের 50 মানে আগামী 50 বছরের মধ্যে ম্যাক্সিমাম এভারেজ ভ্যালুটা নেওয়া হয়। এমনভাবে নেওয়া হয় যেখানে 2% probability of exceedance থাকবে। দ্যাট মিনস এই 2% probability of exceedance মানে হচ্ছে আপনার 50 বছরে 50 বছরের মধ্যে এমন একটা ভেলোসিটির ডাটা নেওয়া হবে, এমন একটা ভেলোসিটি নেওয়া হবে যেটা যেটা হচ্ছে এক্সিড, যেটার থেকে এক্সিড আর মানে যেটা থেকে আরো বেশি ভেলোসিটি আসার সম্ভাবনা মাত্র 2%। বোঝা গেছে? তার মানে আপনি এখান থেকে যে ভেলোসিটিটা ক্যানোমিটার থেকে পাওয়া গেল ওইটাকে আপনার হচ্ছে 50 বছর রিটার্ন পিরিয়ডের জন্য আপনার একটা ভেলোসিটি আমরা হচ্ছে হিসাব করি, ক্যালকুলেশন করি। তার মানে ডেফিনেটলি এই ভেলোসিটি আরো অনেক বড় হবে। ঠিক আছে? এই অ্যানুয়াল এভারেজ ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে 50 বছর রিটার্ন পিরিয়ডের ভেলোসিটি আরো অনেক বড় হবে। তো বলছে এই যে ভেলোসিটিটা আসতেছে এইটা হচ্ছে কতটা সেফ, কতটা সেফ। বলছে এই সেফটির মাত্রাটা হচ্ছে এরকম যে 50 বছরের ভিতরে যদি হচ্ছে বড় কোনো ঝড় আসে, ঠিক আছে? তাহলে ওই ঝড়টা, ঠিক আছে? ওই ঝড়টা যে ভেলোসিটি আপনি ধরতেছেন তার থেকেও বেশি আসার সম্ভাবনা মাত্র 2%। তার মানে আপনার 98% ক্ষেত্রে সেফ থাকবেন আরকি। বোঝা গেছে? এটাকেই বলছে এই ভেলোসিটি ধরা হয় 2% probability of accidents in 50 years। সো আমরা বিএনবিসি তে যে ভেলোসিটিটা ধরি, হ্যাঁ? এটা কিন্তু অনেক বড় একটা ভেলোসিটি ধরি। ঠিক আছে? এই ভেলোসিটি ধরে আপনি যদি বিল্ডিং ডিজাইন করেন তাহলে 50 বছর রিটার্ন পিরিয়ডে এর থেকেও বেশি উইন্ড আসার সম্ভাবনা মাত্র 2%। বোঝা গেল? সো তাহলে এখানে যে ভিভি, এই ভিভির জন্য একটা টেবিল আপনাকে বিএনবিসি দিয়ে দিবে। বিএনবিসি যাবেন আমি দেখাবো। ওইখানে বিভিন্ন এলাকার বিভিন্ন মনে করেন ঢাকা, তারপরে হচ্ছে চিটাগাং, খুলনা, রংপুর, বিভিন্ন এলাকার আপনার আপনার বাসা যদি নোয়াখালী, বরিশাল, টাঙ্গাইল, বিভিন্ন গোটা বাংলাদেশের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার এগেইনস্টে আপনার হচ্ছে ভেলোসিটিটা দিয়ে দিচ্ছে। বুঝছেন? ওই যে ভেলোসিটি দিচ্ছে ওই ভেলোসিটিটা হচ্ছে আপনার 2% probability of accidents in 50 years। এত এই একটা ভেলোসিটি আপনাকে বিএনবিসি দিয়ে দিচ্ছে। বুঝছেন? তাহলে বিএনবিসি ভেলোসিটি কিভাবে মাপছে? সে এনোমিটার দিয়ে ১ম এ মাপছে অ্যানুয়াল এভারেজ। এরপরে এটাকে 50 বছর রিটার্ন পিরিয়ড এর সাথে দিয়ে কনভার্ট করে ফেলছে। তো এই পর্যন্ত বুঝতে পারছেন জিনিসটা কি বললাম? ওকে। তাহলে এটা গেল। আমাদের ভেলোসিটিটা কিভাবে মাপে এটা দেখলাম। ঠিক আছে? কিন্তু আমাদের প্রবলেমের সমাধান হয় নাই। প্রবলেম সমাধান কেন হয় নাই? আমি জাস্ট খালি একটু বলে রাখি। আমি হচ্ছে বললাম যে কিউবি সমান ছিল 0.0256 0.00256 সরি 0.00256 ভি স্কয়ার। তাহলে আমরা এখানে যে ভেলোসিটিটা পাইলাম, হ্যাঁ? এই ভেলোসিটিটা হচ্ছে কোথাকার? বলছে এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা হচ্ছে এই অফ করেন। এটা হচ্ছে 10 মিটার হাইটে। 10 মিটার হাইটে এবং অ্যান্ড এক্সপোজার বি তে। ঠিক আছে? এক্সপোজার বি এর হচ্ছে ভেলোসিটি আপনি পাইছেন। ঠিক আছে? তো আমাদের সব বিল্ডিং কি 10 মিটারই করব? 10 মিটারের থেকে বেশি বেশি বিল্ডিং করব না? 10 মিটার মানে কিন্তু 33 ফিট। আমাদের কিছু বিল্ডিং হবে 60 ফিট, কিছু বিল্ডিং হবে 100 ফিট, কিছু বিল্ডিং হবে 200 ফিট।
ঠিক আছে? কিন্তু আমি বিএমডিসি থেকে ভি কোণটা কত পাইলাম? ভি পাইছি হচ্ছে 10 মিটার হাইটের। এটা একটা প্রবলেম। তার মানে আমার এই ভেলোসিটি অ্যাডজাস্ট করতে হবে। তারপরে কি হইলো? তারপরে এই যে ভিটা বলছে যে এটা এরকম ভাবে মাপছে যে এটা অবশ্যই যেন এক্সপোজার বি তে থাকে। তো আমার তো এক্সপোজার বি না। আমার তো কিছু স্ট্রাকচার থাকবে এক্সপোজার বি তে, কিছু থাকবে সি তে, কিছু থাকবে ডি তে বা এ তে। কাজেই এই ভেলোসিটিটাকে আরো এক্সপোজারের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে বিটাকে। এটা একটা প্রবলেম গেল। একটা এটার প্রবলেম, এটা একটা প্রবলেম। ৩ নম্বর প্রবলেম হলো আমার আমার যে বিল্ডিং, এই বিল্ডিং হচ্ছে কখনো থাকবে হচ্ছে সমতল জায়গায়, আবার হচ্ছে বিল্ডিং থাকতে পারে পাহাড়ের চূড়ায়। যদি আপনি এই চিটাগাংয়ের দিকে যান বা সিলেটের দিকে যান, আপনার পাহাড় বিল্ডিং কিন্তু পাহাড়ের ঢালে অথবা পাহাড়ের চূড়ায় হবে। তার মানে টপোগ্রাফিক কারণেও আপনার এই ভিটা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে। কাজেই এখানে যে ভিটা পাচ্ছি, এই যে ভিটা যে আমাকে বিএনবিসি দিয়ে দিল বিভিন্ন এলাকার, এই ভিটাই আমার ফাইনাল ভি না। এই ভিটাকে আমার বিভিন্ন প্যারামিটার দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। যেই প্যারামিটার গুলো দিয়ে এই ভিটাকে আমরা অ্যাডজাস্ট করব, ওই প্যারামিটারের নাম হচ্ছে উইন্ড প্যারামিটার। ঠিক আছে? তার মানে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি এখানে যে ভিটা পাইলাম, এই ভিটাই ফাইনাল ভি না। এই ভিটাকে আমাদের পরবর্তীতে আরো অ্যাডজাস্ট করতে হবে। বিল্ডিং ওয়াইজ, লোকেশন ওয়াইজ, ঠিক আছে? হাইট ওয়াইজ এটাকে কিন্তু আমার এই ভিটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে? সো কাজেই আমাদের কিছু উইন প্যারামিটার জানতে হবে। এই কাজেই উইন প্যারামিটার গুলো যদি আপনি জানেন, তাইলেই মানে ঘটনাটা শেষ। তো এখন এই উইন প্যারামিটার গুলা এটা বোঝার আগে কিছু উইন্ডের টার্মিনোলজি আছে। এই টার্মিনোলজি গুলি আগে বলে ফেলাই। তো এখানে একটা টার্মিনোলজি হচ্ছে এরকম যে উইন ফোর্স রেজিস্টিং সিস্টেম, MWFRS। ঠিক আছে? মেইন উইন ফোর্স রেজিস্টিং সিস্টেম। এটা এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে যদি আপনার বিম এবং হচ্ছে কলামের কোনো স্ট্রাকচার হয় বা আমাদের যে বিল্ডিং গুলা, এগুলাকে বলে মেইন উইন ফোর্স রেজিস্টিং সিস্টেম। ঠিক আছে? তারপরে আরেকটা কি কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং। কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং হচ্ছে আপনার বিভিন্ন রকম বিল্ডিং দেখবেন, ঢাকা শহরেই দেখবেন যে বিল্ডিং এর চারপাশে আপনার গ্লাস, ঠিক আছে? একবারে পুরাটাই গ্লাস। হ্যাঁ, মানে ওয়াল নাই, কোনো ওয়াল নাই, পুরোটাই গ্লাস। তো উইন্ড এসে ধাক্কা দিবে কোথায়? ধাক্কা দিবে তো গ্লাসে। তাহলে গ্লাস থেকে পরে ওই প্রেশারটা চলে যাবে আপনাদের বিল্ডিং এর মেইন স্ট্রাকচার বলতে কলাম এবং বিম স্ল্যাব, এখানে লোডটা ট্রান্সফার হবে। তো এখন এই যে গ্লাস যেটা, এইটা কি হচ্ছে আপনার আহ, আপনার যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের উইন্ড ফোর্স রেজিস্ট করতে পারবে? গ্লাস কিন্তু উইন্ড ফোর্স রেজিস্ট করতে পারবে না। ঠিক আছে? ও শুধু উইন্ডটা নিয়ে এটা কাকে দিয়ে দিবে? মেইন স্ট্রাকচারকে দিয়ে দিবে। সো এই ধরনের এলিমেন্ট গুলাকে বলে হচ্ছে কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং। আরেকটা এক্সাম্পল হতে পারে এরকম যে আপনার বাসার ছাদের উপরে যদি কোনো একটা টাওয়ার থাকে, ফর এক্সাম্পল গ্রামীণ ফোনের টাওয়ার বা এরকম টাওয়ার, ওই টাওয়ারে কিন্তু উইন্ড প্রেশারটা আসবে। ঠিক আছে? তাহলে এই টাওয়ারটা হবে কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং। এটা ওই টাওয়ারটা আপনার মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেমের সাথে ডিরেক্টলি ইনভলভ না। এটা একটা পার্ট হইতে পারে, কিন্তু ওইটা মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম না। কাজে এই মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম হচ্ছে আপনার যে স্ট্রাকচারটা হচ্ছে আপনার গ্র্যাভিটি লোড নেবে, ল্যাটারাল লোড নিতে পারবে, তারা হচ্ছে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম। আরো সহজভাবে বলতে গেলে যে আপনার বিল্ডিং হলে মেইন ইনফোর্সিং সিস্টেম। আর যদি হচ্ছে গ্লাস হয়, বাইরের গ্লাস, অথবা হচ্ছে আপনার টাওয়ার হয়, ছাদের উপরে টাওয়ার, এগুলি হবে কম্পোনেন্ট ক্ল্যাডিং। এই একটা পার্থক্য। এরপর একটা জিনিস রেগুলার শেপ বিল্ডিং। বিল্ডিং যদি হচ্ছে আপনার স্কোয়ার হয় বা হচ্ছে রেক্টাঙ্গুলার হয়, তাহলে এটাকে বলে রেগুলার শেপ বিল্ডিং। কিন্তু আপনার বিল্ডিং যদি হচ্ছে পাকাতারা হয়, এরকম এল শেপের বিল্ডিং, ঠিক আছে, বা এরকম টি শেপের বিল্ডিং, স্কুল বিল্ডিং গুলো এরকম হয়, এল শেপ, টি শেপ, বা হচ্ছে এরকম 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 বাঁকাতারা বিল্ডিং, জমি হচ্ছে বাঁকাতারা। ঠিক আছে? আপনি এরকম ত্রিভুজ আকারের একটা বিল্ডিং করতেছেন, প্ল্যান, এটাকে সব প্ল্যান ড্র করতেছে, প্ল্যান। ঠিক আছে? স্কুলগুলা দেখবো অধিকাংশ এল শেপের বিল্ডিং, এদিকে একটা ভবন, এদিকে একটা ভবন, বা টি শেপের। ঠিক আছে? এগুলো কোনো রেগুলার শেপ না।
রেগুলার শেপ হইতে গেলে আপনার স্কোয়ার এবং রেক্টাঙ্গল এই টাইপের হইতে হবে। হ্যাঁ, তো বলছে যে রেগুলার শেপ বিল্ডিং কি বললাম। আরেকটা হলো কি ডায়াফ্রাম। ডায়াফ্রাম হচ্ছে অ্যাকচুয়ালি বিম এবং স্ল্যাবকে একসাথে বলা হয় ডায়াফ্রাম। বিম এবং স্ল্যাবকে একসাথে বলা হয় ডায়াফ্রাম। এরপর আরেকটা টার্ম আছে যেটা যেটা আপনার লাগবে, সেটা হচ্ছে রিজিড স্ট্রাকচার এবং হচ্ছে ফ্লেক্সিবল স্ট্রাকচার। তো বলছে যে স্ট্রাকচারের টাইম পিরিয়ড 1 সেকেন্ডের থেকে কম তাকে বলা হবে রিজিড স্ট্রাকচার। আর যে স্ট্রাকচারের টাইম পিরিয়ড 1 সেকেন্ডের থেকে বেশি তাদেরকে বলে হচ্ছে ফ্লেক্সিবল স্ট্রাকচার। ফ্লেক্সিবল বলতে কি বোঝেন আপনারা? ফ্লেক্সিবল টার্মটা শুনছেন না? ফ্লেক্সিবল উভয় দিকে মুভ করবে উইন্ডের কারণে। ফ্লেক্সিবল বলতে কি বোঝেন? ফ্লেক্সিবল কি? ফ্লেক্সিবল বলতে কি বুঝেন? ফ্লেক্সিবল শব্দটা তো শুনছেন আগে। ফ্লেক্সিবল কি? নিজের ইচ্ছা মতো রাইট, তাই না? ধরেন মনে করেন আপনি একটা কাঠি নিচ্ছেন, কাঠি। এই কাঠিতে একটা লোড দিলে কি হবে? এটা কিন্তু অনেক বেশি হচ্ছে নড়বে, তাই না? অনেক বেশি দুলবে। এটা কিন্তু ফ্লেক্সিবল। আচ্ছা, আর রিজিড যেটা, সাউন্ড অফ করেন। রিজিড যেটা ওইটা হচ্ছে খুব বেশি দুলবে না। যেমন হচ্ছে আমার বললাম সরল দোলক। একটা সরল দোলক যদি হচ্ছে আপনি, আচ্ছা সরল দোলকে পরে আসি। তো যেটা রিজিড স্ট্রাকচার, আচ্ছা ফ্লেক্সিবল স্ট্রাকচার আগে বলি। এটা হচ্ছে ধরেন আপনি ধাক্কা দিলেন, ধাক্কা দিয়ে সে হচ্ছে সরে এখানে এখানে আসলো, এখানে এসে এদিকে গেল, গিয়ে আবার এই জায়গায় ফিরে আসতে, যেখান থেকে যাত্রা শুরু করছে, গিয়ে আবার ওই জায়গায় ফিরে আসতে তার যে টাইম পিরিয়ড যেটা, এটা যদি 1 সেকেন্ডের বেশি হয়, তাহলে এই স্ট্রাকচারটাকে বলবে হচ্ছে ফ্লেক্সিবল স্ট্রাকচার। বুঝছেন? আর যদি এরকম হয় যে ধাক্কা খাওয়ার পরে এটা হচ্ছে সরলো, সরে তার আগের জায়গায় ফিরে আসতে আপনার হচ্ছে 1 সেকেন্ডের কম সময় লাগছে, টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ডের কম হয়, তাহলে একে বলবে রিজিড স্ট্রাকচার। তো নর্মালি যে বিল্ডিং গুলো ছোট, লো রাইজ, মনে করেন 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, এদের টাইম পিরিয়ড আপনার হচ্ছে 1 সেকেন্ডের থেকে কম হয়। ঠিক আছে, এদেরকে বলবে রিজিড স্ট্রাকচার। আর যদি বড় স্ট্রাকচার হয়, যেমন মনে করেন 20 তলা একটা বিল্ডিং, 30 তলা একটা বিল্ডিং, 25 তলা একটা বিল্ডিং, 15 তলা একটা বিল্ডিং, এদের টাইম পিরিয়ড হচ্ছে অনেক বেশি হয়। ধাক্কা খাওয়ার পরে উইন্ডের কারণে যদি এখানে আপনার বিল্ডিংটা হচ্ছে দুলা শুরু করে, তাহলে তার আগের জায়গায় ফিরে আসতে 1 সেকেন্ডের বেশি সময় নেয়। ঠিক আছে, এটাকে বলে ফ্লেক্সিবল স্ট্রাকচার। ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস জানতে হবে আমাদের, যে এনক্লোজার ক্লাসিফিকেশন। নতুন একটা জিনিস শিখতেছেন, এনক্লোজার ক্লাসিফিকেশন। এটা হচ্ছে ওপেন বিল্ডিং, এনক্লোজ বিল্ডিং, আর হচ্ছে পার্শিয়াল এনক্লোজ বিল্ডিং। ওপেন বিল্ডিং মানে হচ্ছে যে বিল্ডিংটা ফাঁকা থাকবে, হ্যাঁ, বাতাস একদিকে ঢুকবে আর একদিকে বেরিয়ে যাবে, এটা ওপেন বিল্ডিং। আর এনক্লোজ বিল্ডিং মানে হচ্ছে বিল্ডিংটার চারদিক দিয়ে আপনার ওয়াল দিয়ে ঢাকা থাকবে, যেমন এই যে এটা হলো এনক্লোজ বিল্ডিং। এই বিল্ডিং দেখতে পাচ্ছেন চারপাশে ওয়াল আছে, সো এটা হচ্ছে এনক্লোজ বিল্ডিং। আর এটা হলো ওপেন বিল্ডিং। ওপেন বিল্ডিং কেন? এখানে বাতাস আসবে, এদিক থেকে বাতাস ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যাবে, সো এটা হলো ওপেন বিল্ডিং। আর এটা হলো এনক্লোজ বিল্ডিং। ওকে, পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং হচ্ছে যে বিল্ডিং এ আপনার হচ্ছে কিছু অংশ থাকবে সলিড, কিছু অংশ থাকবে ফাঁকা, পার্শিয়ালি এনক্লোজড। ঠিক আছে, তো এখন ওপেন বিল্ডিং এর সংজ্ঞা কি? বলছে বিল্ডিং এর যে গ্রস যেই হচ্ছে এরিয়াটা, মানে ওয়ালের যে এরিয়া, মানে এটা যদি হচ্ছে ফাঁকা না হইতো, যদি এই পাশে ওয়াল থাকতো, ঠিক আছে, তাহলে এই যে ওয়ালের টোটাল এরিয়াটা, মানে এখানে তাহলে কয়টা ওয়াল থাকতো? 1 2 3 4টা, এই চারটার টোটাল যে এরিয়া এটা হচ্ছে এজি। ঠিক আছে, এজি হচ্ছে গ্রস এরিয়া। এই থেকে যদি উইন্ড আসে, তাহলে এখানে যদি আপনি পুরো একটা ওয়াল চিন্তা করেন, ওয়াল চিন্তা করলে এই ওয়ালের এরিয়া কত হইতো? এই ওয়ালের এরিয়া হয়তো, এটা হচ্ছে তার হাইট আর এটা হচ্ছে তার লেন্থ, তাহলে এরিয়াটা হয়তো এজি সমান সমান হয়তো এল ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে এই যে টোটাল এরিয়াটা, এটা হচ্ছে গ্রস স্যার এরিয়া। স্ক্রিনটা মনে হয় ফ্রিজ হয়ে আছে, কিছু মানে দেখা যাচ্ছে না। স্যার স্লাইড চেঞ্জ হয়নি আমার। স্যার স্লাইডে স্যার আছে। ও আর তাই 3 নাকি? নাম্বার স্লাইডেই পড়ে আছে আমি।
ও তাই? এটা বলবেন না আগে? আচ্ছা। নেটে বোধহয় সমস্যা হচ্ছে একটু না? এখন কি চেঞ্জ হইছে? না স্যার। না স্যার চেঞ্জ হয় নাই। আচ্ছা আমি আরেকবার রিফ্রেশ দেই।